শান্তিপূর্ণভাবে শেষ হলো মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ। 25 বছরের মধ্যে সব দলের অংশগ্রহণে এটিই প্রথম গণতান্ত্রিক নির্বাচন। পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি বাহিনীর অবরোধ আরোপ। সংকট সমাধানে আরব লীগ প্রধানের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বৈঠক। সিরিয়ার দুমা শহরে বিমান হামলায় নিহত 24। ইয়েমেনে সৌদি জোটের অভিযান ও হাউথিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে মারা গেছে 19 জন। এবং কাশ্মীরের 18,000 গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর। শ্রীনগরে এক বিক্ষোভকারী নিহতের প্রতিবাদে ধর্মঘটের ডাক বিচ্ছিন্নতাবাদীদের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শান্তিপূর্ণভাবে শেষ হলো মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় ভোর 6টায় এই ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে। গত 25 বছরের মধ্যে মিয়ানমারে এটি প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনে বিরোধী দলীয় নেতা আং সান সুচি নেতৃত্বাধীন এনএলডি জয় পেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। রোববার সকালে শুরু হয় মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8:30টায় রাজধানী ইয়াঙ্গুনের একটি কেন্দ্রে ভোট দেন বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি। এবারের নির্বাচনে গণতন্ত্রপন্থী সুচির নেতৃত্বাধীন এনএলডি বড় ব্যবধানে জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার গঠন করতে হলে সুচির দল এনএলডিকে 2/3 আসনে জয় পেতে হবে। আর এমন হলে সাংবিধানিক বাধার কারণে সুচি প্রেসিডেন্ট হতে না পারলেও এরই মধ্যে নেতৃত্বে থাকার কথা জানিয়েছেন তিনি। ভোট গ্রহণ শুরুর পর সকালে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থান সোয়েও। এর আগে নির্বাচনের ফল যাই হোক তা মেনে নেয়ার ঘোষণা দেন তিনি। ভোট দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হাইং। এর আগে সকাল থেকেই রাজধানী ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরের ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের সারিবদ্ধ লাইন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়া শুরু করেন নাগরিকরা। আমার খুবই ভালো লাগছে। আমি চাই আমার দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাক। নির্বাচনের মাধ্যমে যারা দেশের নেতৃত্বে আসবে আমরা চাইবো তারা দেশের জন্য কাজ করবেন। এই নির্বাচনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে কিনা তা নজরদারি করছে ইইউ এর একটি পর্যবেক্ষক দল। সকাল থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্র ও ভোটার তালিকা পর্যবেক্ষণ করছি। আমরা যেমন ভেবেছিলাম নির্বাচন তার চেয়েও সুষ্ঠুভাবে হচ্ছে। পরবর্তীতে আমরা আরো তথ্য আপনাদের জানাবো। এবারে নির্বাচনে 664টি আসনে 90টির বেশি দলের 6,000-এর বেশি প্রার্থী লড়েছেন। তবে সংবিধান অনুযায়ী 25% সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। এই নির্বাচনের ফল প্রকাশ করা হবে সোমবার। মিয়ানমারে 1990 সালের নির্বাচনে এনএলডি জয় পেলেও তা প্রত্যাখ্যান করে দেশটির সামরিক বাহিনী। এরপর অং সান সুচি গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু করলে তাকে গৃহবন্দী করা হয়। 2 দশক বন্দী দশা কাটানোর পর 2010 সালে মুক্তি পান সুচি। এই 2 বছরের মাথায় কাউমু আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 99% ভোট পেয়ে জয়লাভ করেন অং সান সুচি। শিরিন আক্তার, সময় সংবাদ। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেব্রন শহরের বেশিরভাগ আবাসিক ভবন ও মানবাধিকার সংগঠনগুলোর কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি পুলিশ। এদিকে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মিশরের কায়রোতে আরব লীগের মহাসচিবের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর তিউনিসিয়ায় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার তিউনিসীয়। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েল ফিলিস্তিন চলমান উত্তেজনার মধ্যেই গত শুক্রবার পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হন 72 বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধা। এছাড়াও গাজা উপত্যকায় পুলিশের গুলিতে নিহত হন 22 বছর বয়সী আরও এক ফিলিস্তিনি। ওই হত্যার রেশ কাটতে না কাটতেই শনিবার পশ্চিম তীরের হেব্রন শহরের সকল আবাসিক ভবন ও মানবাধিকার সংগঠনগুলোর কার্যালয় অবরুদ্ধ করে রাখে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও ওই এলাকার এক ফিলিস্তিনি বাসিন্দাকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে বলেও জানায় স্থানীয় গণমাধ্যম। ইসরায়েলি বাহিনী আমার বাসা অবরোধ করার পর উল্লাস প্রকাশ করেছে। তারা বলছে হেব্রনে কি ঘটেছে তা নিয়ে গণমাধ্যমে কথা বলার অপরাধেই তারা নাকি এটা করেছে। এদিকে চলমান সহিংসতার মধ্যেই 2 দিনের এক রাষ্ট্রীয় সফরে মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের মহাসচিব নাবিল এল আরাবির সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় ইসরায়েল ফিলিস্তিন চলমান উত্তেজনা নিয়ে 2 নেতার মধ্যে কথা হয় বলে জানা গেছে। সফরে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে দেখা করার কথা রয়েছে মাহমুদ আব্বাসের।
এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের প্রধান চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থী হাজার হাজার তিউনিসীয়। এ সময় বিক্ষোভকারীদেরকে তিউনিসিয়া ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। ফিলিস্তিন জুড়ে যা ঘটছে তা দেখে আমরা সত্যি ব্যথিত এবং ক্ষুব্ধ। আরব বিশ্বের একজন মুসলমান হিসেবে তাদের সহানুভূতি জানানোর ভাষা আমাদের নেই। বিভিন্ন ইস্যুতে তিউনিসিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবার উচিত কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া। ফিলিস্তিনিরা যেভাবে ইসরায়েলি বাহিনীর সহিংসতার শিকার হচ্ছে তাতে দলমত নির্বিশেষে আমরা সবাই গভীরভাবে মর্মাহত। এটা মেনে নেওয়া যায় না। টানা কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৬ ফিলিস্তিনি, যাদের মধ্যে কেবল হেব্রনেই নিহত হয়েছেন অন্তত ২২ জন। অন্যদিকে ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে এবং বিভিন্ন ধরনের হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ ইসরায়েলি। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার দুমা শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় বিমান হামলায় ২ শিশু ও ৭ নারী সহ নিহত হয়েছেন অন্তত ২৪ জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমান হামলাটি রাশিয়া নাকি সরকারি বাহিনী চালিয়েছে সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেয় দেশটির প্রতিরক্ষা দপ্তরের সদস্যরা। হামলার পর অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বাজারের সামনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ। এছাড়াও বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে থাকার পাশাপাশি মানুষকে দিশেহারা হয়ে ছুটোছুটি করতেও দেখা যায় ওই ভিডিওতে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি জোটের বিমান হামলা ও বিদ্রোহীদের সঙ্গে সরকার সমর্থিত বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে সৌদি জোট বিমান হামলা চালায় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় এএফপি। এদিনের বিমান হামলায় ১১ জন হাউথি যোদ্ধা নিহত হয়। হাউথিদের রকেট হামলায় সৌদির সীমান্ত শহর নাজরানে এক নারী এবং তার ৩ মাসের শিশু নিহতের ঘটনার পরে নতুন করে বিমান হামলা জোরদার করে রিয়াদ। এর মধ্যে ইয়েমেনের তাইজ শহরে বিদ্রোহীদের সঙ্গে হাদি সমর্থিত বাহিনীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে সরকার সমর্থিত অন্তত ৮ জন সেনা নিহত হয়। জাতিসংঘের তথ্যমতে এবছর মার্চে ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে হাদি সমর্থিত বাহিনীকে সহায়তার জন্য ইয়েমেনে মোতায়েন সংযুক্ত আরব আমিরাতের একটি সেনাবহর শনিবার আবুধাবিতে ফিরে আসে। সৌদি জোটের অন্তত ৫,০০০ সেনা ইয়েমেনে মোতায়েন আছে। তার মধ্যে প্রায় ৪,০০০ সেনাই আরব আমিরাতের, যাদের অধিকাংশই ইয়েমেনের মারিব প্রদেশে অবস্থান করছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, মিশরে আটকে পড়া ২০,০০০ ব্রিটিশ নাগরিককে ফিরিয়ে আনার ঘোষণা যুক্তরাজ্যের। নিজ দেশের পর্যটকদের ফিরিয়ে আনতে ৪৪টি বিমান পাঠাবে মস্কো। জম্মু কাশ্মীরের ১৮,০০০ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এই অঞ্চলের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে শনিবারের কাশ্মীর সফরে মোদী এই অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ওমর আবদুল্লাহ। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হয়। এই ঘটনায় রোববার কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ধর্মঘটের ডাক দেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। ক্ষমতা গ্রহণের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি দ্বিতীয়বারের মতো কাশ্মীর সফর। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নিম্নবিত্তদের সহায়তায় ৮০,০০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে জম্মু কাশ্মীরের যেসব গ্রামে এখনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি সেসব স্থানে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। কাশ্মীরের জন্য ৮০,০০০ কোটি রুপি প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে এ অঞ্চল নিয়ে আমার স্বপ্নের বাস্তবায়ন শুরু হলো। এ অর্থ বরাদ্দ শেষ নয়। আধুনিক কাশ্মীর গড়তে যা প্রয়োজন সবই করা হবে। আমি শক্তিশালী নতুন কাশ্মীর গড়ে তুলতে চাই। শনিবার মোদীর কাশ্মীর সফরের বিরোধিতা করে স্থানীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ র্যালি বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরও তারা সামনে এগোতে চাইলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। একই দিন শ্রীনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষোভ সহিংসতা আরো বহুগুণে বেড়ে যায় বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায় বিবিসি। এই ঘটনার প্রতিবাদে রোববার শ্রীনগর সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে ধর্মঘট পালনের ডাক দেন পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা। হুরিয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানি আজ ধর্মঘটের ডাক দিয়েছেন।
এর মধ্যে স্থানীয় সরকারও কারফিউ জারি করে রেখেছে। এই অবস্থায় এখানকার সব দোকানপাট বন্ধ, এমনকি লোকজন রাস্তায় নামতেও ভয় পাচ্ছে। কাশ্মীরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে 1947 থেকে 1999 সাল পর্যন্ত মোট 4 বার যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। সবশেষ 99 এর কার্গিল যুদ্ধের পর লাইন অফ কন্ট্রোলের মাধ্যমে ভারত পাকিস্তান সীমানা নির্ধারণ করে দেয়া হয়। সে থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বহু মুসলমান নয়াদিল্লির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। ভারতের অভিযোগ, পাকিস্তানি কর্তৃপক্ষের মদদেই বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে নানা অপতৎপরতা চালাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তান সরকার এ অঞ্চলের নিপীড়িত মুসলমানদের কেবল কূটনৈতিক সহযোগিতা দিয়ে যাওয়ার কথা বলে আসছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। রোববার সকালে ভোট গণনা শুরুর পর ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রচার করা হয়। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের দেখা যায় 150 বেশি আসনে এগিয়ে আছে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মহাজোট। আর প্রায় 90টি আসনে এগিয়ে আছে এনডিএ। এরই মধ্যে বিভিন্ন স্থানে উল্লাস শুরু করেছে জনতা দল ইউনাইটেডের নেতাকর্মীরা। এই দলের নেতা শারদ যাদব জেডিইউ এককভাবে 150 আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা প্রকাশ করেছে। বিধানসভার 243 আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য 122 আসনের প্রয়োজন। এবারে নির্বাচনে বিজেপির জয় পরাজয়কে বর্তমান মোদী সরকারের জন্য কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করে আসছিলেন বিশ্লেষকরা। ভারতের ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে এক মাওবাদী নেতা নিহত হয়েছেন। শনিবার রাজ্যের সুকমা বিজাপুর সীমান্তে পুলিশের অভিযান চলাকালে মাওবাদীরা পুলিশের উপর হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত 5 মাওবাদী নেতা আহত হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ভারতের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মাওবাদীরা বেশ সক্রিয়। মিশরে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের অন্তত 20,000 জনকে 10 দিনের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন সে দেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। আর প্রায় 80,000 রুশ পর্যটককে দেশে ফিরিয়ে আনতে 44টি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। এদিকে আবারও বিমানটি ভূপাতিত করার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছে আইএস। তবে মিশরীয় তদন্তকারীরা জানিয়েছেন শিগগির উন্মোচিত হবে বিমানটির বিধ্বস্ত হওয়ার রহস্য। মিশরের উত্তরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অপেক্ষায় আছে ব্রিটিশ এয়ারলাইন্সের 11টি যাত্রীবাহী বিমান। আগামী 10 দিনের মধ্যে মিশরে অবস্থান করা প্রায় 20,000 ব্রিটিশ পর্যটককে দেশে ফেরত নিতে এই বিশেষ আয়োজন। শনিবার 1,500 ব্রিটিশ নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছি আমরা। রোববারও সমান সংখ্যক পর্যটক মিশর ছাড়বেন। মিশরীয় কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত সবাইকে যুক্তরাজ্যে পাঠাতে পারবো বলেই আশা করছি আমরা। মিশরমুখী সব ফ্লাইট বন্ধ করে দেয়ায় মিশরে আটকে পড়া 78,000 রুশ পর্যটককে ফেরত নিতেও একই ধরনের পদক্ষেপ নিয়েছে রাশিয়া। 44টি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। অনেক মানুষের একসঙ্গে মিশর ছাড়ার কারণে বিমানবন্দরগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে কঠোর। মালামাল নিয়ে নিদারুণ বিড়ম্বনায় পড়েছেন বিদেশি পর্যটকরা। আমাদের মালপত্রের নিরাপত্তা নিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না, সেগুলোর কোনো রেজিস্ট্রেশন করা হয়নি। মিশরগামী বাণিজ্যিক বিমান চলাচল বাতিলের সিদ্ধান্তে হতাশ রুশ পর্যটক ব্যবসায়ীরা। রাশিয়ার পর্যটন সংস্থাগুলো বলছে ভ্রমণপ্রেমীদের চাহিদা মেটাতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে তাদের। পরিস্থিতি এরই মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। অবকাশ যাপনে আগ্রহীরা অপেক্ষা করতে রাজি নয়। এদিকে উদ্ধার অভিযানের মধ্যেই সিনাই বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের কাছে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রুশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মিশরীয় তদন্ত কমিটি জানিয়েছে অল্প সময়ের মধ্যেই বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যাবে। বিমানটির ধ্বংসাবশেষ 13 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ায় ধারণা করা হয় সেটি মাঝ আকাশেই ভেঙে পড়ে। বিধ্বস্ত হবার আগ মুহূর্তে যে অস্বাভাবিক শব্দ শোনা গেছে তার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। বিস্ফোরণের কারণ নাশকতা নাকি অন্য কিছু সে বিষয়ে এখনো তারা নিশ্চিত নন বলেও জানান তদন্ত দলের প্রধান। তবে আইএসের পক্ষ থেকে আবারও রুশ বিমানটি ভূপাতিত করার দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা পাঠিয়ে তারা জানায় তারাই রুশ বিমানটি ধ্বংস করেছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। এদিকে মিশরের শার্ম আল শেখগামী ব্রিটিশ পর্যটকবাহী একটি বিমানের মাত্র 300 মিটার দূর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র উড়ে যায় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়, গত আগস্টের ওই ঘটনাকে সামরিক মহড়ার অংশ হিসেবে ধারণা করা হলেও গেল সপ্তাহে রুশ বিমান বিধ্বস্তের পর
ওই ঘটনাও নাশকতার অংশ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল বিভাগও। তবে যুক্তরাজ্যের এমন দাবির প্রতিবাদ জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সবাইকে অবগত করার পরে সামরিক মহড়া চালানো হয়। তাইওয়ান ও চীনের মধ্যে বৈরী সম্পর্কের ইতি টানার লক্ষ্যে অনুষ্ঠিত শনিবারের ঐতিহাসিক বৈঠকের পর ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হয়েছে চীন ও তাইওয়ানে। তাইওয়ানিজদের স্বাধীনতার দাবিতে অটল থাকার ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করে খবর প্রকাশ করেছে চীনের প্রধান গণমাধ্যমগুলো। আর তাইওয়ানের প্রেসিডেন্ট দেশে ফেরার পরও বিমানবন্দরে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে তাইওয়ানের নাগরিকরা। শনিবারের ঐতিহাসিক বৈঠকে দুই দেশের একত্রীকরণের লক্ষ্যে জনমত শক্তিশালী করার আহ্বান জানান তাইওয়ানিজ প্রেসিডেন্ট। ৬৬ বছরের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত বৈঠক শেষে দেশে ফেরার পর তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউকে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা স্বাগত জানালেও বিমানবন্দরের বাইরে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাইওয়ানিদের। মা ইংকে দেশদ্রোহী আখ্যা দিয়েও স্লোগান উচ্চারিত হতে শোনা যায়। সাধারণ তাইওয়ানিদের মতামত উপেক্ষা করে অনুষ্ঠিত বৈঠকে তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে সম্মান দেখানো হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আমার কাছে মনে হয়েছে তাইওয়ানকে স্বতন্ত্র দেশ হিসেবে মেনে নেয়ার বিষয়টি আলোচনায় এড়িয়ে গেছেন মা ইং। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অবস্থান মা ইং এর উপরে বলেই মনে হয়েছে। তবে চীনের জনগণ এ বৈঠককে স্বাগত জানিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের যুক্ত হবার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। চীনের পত্রিকাগুলোও বৈঠকের ফলাফল নিয়ে ইতিবাচক খবর প্রকাশ করেছে। ইতিহাসে এই প্রথম এমন বৈঠক হলো, এটা খুবই আশার কথা। ভালো লাগছে এই ভেবে যে তাইওয়ানের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার পথের সূচনা হলো। চীন ও তাইওয়ানের সাধারণ মানুষের জন্য এটি মঙ্গলজনক। শনিবার বৈঠকের পর সংবাদ সম্মেলনে তাইওয়ানিদের চীনের উত্তরপুরুষ ও একই দেশের অধিবাসী হিসেবে মন্তব্য করেন মা ইং-জিউ। ভবিষ্যতেও এমন বৈঠক নিয়মিত হবে বলেও আশাবাদ জানান তিনি। চীনা জাতিকে পুনরুজ্জীবিত করতে দুদেশকে যৌথ পদক্ষেপ নিতে হবে। আমরা সবাই এক দেশের অধিবাসী, আমরা সবাই এক চীনা জাতির রক্ত বহন করছি। আমাদের একে অন্যকে সহযোগিতা করতে হবে। আমি পথ তৈরি করলাম, ভবিষ্যৎ নেতারা যেন আলোচনা চালিয়ে যান। বৈঠকে একই রকম কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। তবে ঐতিহাসিক এ বৈঠকে কোনো চুক্তি সম্পাদন হয়নি কিংবা দক্ষিণ চীন সাগরের পারস্পরিক বিরোধিতার বিষয়টিও স্থান পায়নি। আমরা একই পরিবার, কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। তাইওয়ানে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে স্বাধীনতাবাদী দল ডিপিপির বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। তবে বেইজিং তা চাইছে না। আসন্ন নির্বাচনে মা ইং এর কেএমটি পার্টির অবস্থান শক্ত করতে এ বৈঠক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সাকা চৌধুরী এবং মুজাহিদদের বিচারিক কর্মকাণ্ড শুরু হলেই বাংলাদেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কেন তা অনুধাবন করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। সেই সঙ্গে বাংলাদেশ নিরাপত্তাহীনতায় নিমজ্জিত বলেও উল্লেখ করেন তিনি। শনিবার নিউ ইয়র্কের জুইস সেন্টারে বঙ্গবন্ধু সমতা সাম্রাজ্যবাদ বইয়ের পুনঃপ্রকাশনা অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন ডক্টর আবুল বারাকাত। এ সময় দেশের সুশীল সমাজের অসততর কঠোর সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর নুরুন নবী। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস, পরিবেশ বিজ্ঞানী ডক্টর নজরুল ইসলাম এবং কনসাল জেনারেল শামীম আহসান। সাকা চৌধুরী আর মুজাহিদের একটু কিছু ওঠে দেখা যায় তার আগে 2 জন মারা যায়। আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এই ট্রাইব্যুনাল গুলোর বয়স হচ্ছে 5 বছর, 10টা ট্রাইব্যুনাল বানানো। সুশীল সমাজ বলি না, আমি সুশীল সমাজ শ্রেণী বলি, বুদ্ধিজীবী শ্রেণী বলি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার বিরোধিতায় বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কে। জনপ্রিয় এনবিসি কমেডি শো স্যাটারডে নাইট লাইভে অতিথি উপস্থাপক হিসেবে উপস্থাপনা করার খবরে এই প্রতিবাদ করেন নিউ ইয়র্কের নাগরিকরা। বিক্ষোভকারীরা টেলিভিশন স্টুডিওর দিকে মিছিল নিয়ে যায়। তারা ট্রাম্পকে জনগণের শত্রু হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্পের মানসিকতা বর্ণবাদী বলে উল্লেখ করেন তারা। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনকে ইবোলা মুক্ত ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার এক উৎসবমুখর পরিবেশে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা
ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিনিধি অ্যান্ডার্স নর্ডস্ট্রম। এ উপলক্ষে দিনটিকে উদযাপন করতে দেশটির রাজধানীর রাস্তায় জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখানে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশের। এর আগে ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার রাতে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচির। গত বছর থেকে ইবোলায় আক্রান্ত হয়ে দেশটির প্রায় 4,000 লোক মৃত্যুবরণ করে। রোমানিয়ায় গত সপ্তাহে নৈশ ক্লাবে আগুন লাগার ঘটনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 41-এ বৃদ্ধি পেয়েছে। রাজধানী বুখারেস্টের কয়েকটি হাসপাতালে 7 জন এবং বাকি 2 জন নেদারল্যান্ডসে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনার দায় কাঁধে নিয়ে প্রবল জনবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ভিক্টর পিন্টো পদত্যাগ করেছেন। ক্লাবের 3 জন মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনের তুলনায় নাইট ক্লাবটিতে মানুষের সংখ্যা বৃদ্ধি করা এবং জরুরি সময়ে বহিরাগমনের পথ না থাকার বিষয়ে অভিযোগ আনা হয়েছে। প্রায় 100 জন মানুষ চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাজিলে দেশটির 2টি খনি বিস্ফোরণে সৃষ্ট ব্যাপক ভূমিধসে এখন পর্যন্ত 1 জন নিহত এবং কমপক্ষে 30 জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দেশটির মারিয়ানা শহরে ওই খনি বিস্ফোরণের ফলে সৃষ্ট ভূমিধস এলাকায় 80 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে ভূমিধসে সরকারিভাবে 1 জনের মৃত্যুর খবর বলা হলেও খনি থেকে কয়েক কিলোমিটার দূরে নদী তীরবর্তী এলাকায় আরও 2টির মৃতদেহ পাওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এদিকে ভূমিধসের কারণে নিকটবর্তী বেন্ডো গ্রামের 6 শতাধিক বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে নানা প্রণোদনা পরিকল্পনা হাতে নিয়েও খুব একটা সফল হয়নি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। গবেষণা প্রতিষ্ঠান মার্কিতের তথ্য অনুযায়ী অক্টোবরে এই অঞ্চলের আর্থিক কার্যক্রম বেড়েছে 0.4%। এই অবস্থায় বৃহত্তম অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছে নীতি নির্ধারকরা। অর্থনীতির হাল ধরতে 19টি একক মুদ্রা ব্যবহারকারী অঞ্চল ইউরোজোনের বাজারে চলতি বছরের মার্চে $6,000 কোটি বন্ড ছাড়ে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। এরপর থেকে এখন পর্যন্ত জার্মানি, ফ্রান্সের মতো এ অঞ্চলের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর অবস্থা কিছুটা ভালো হলেও বেহাল দশা অব্যাহত রয়েছে মন্দাগ্রস্ত দেশগুলোর। অক্টোবরে এ অঞ্চলের আর্থিক কার্যক্রম বেড়েছে মাত্র 0.4%। দ্রব্যমূল্য কম থাকলেও বাড়ছে না ভোক্তা খরচ। এ কারণে অস্থির উৎপাদন খাত। এ অবস্থায় মূল্যস্ফীতি 2% লক্ষ্য অর্জন কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। জার্মানির অবস্থা কিছুটা ভালো হলেও গ্রিসের সংকট পুরো অঞ্চলকে চরম ভোগাচ্ছে। এ দেশটির ওপর আমাদের কড়া নজর রাখতে হবে। তবে এসবের মধ্যে ফোক্সওয়ান কেলেঙ্কারি জার্মানিকে সত্যি বিপাকে ফেলে দিয়েছে। এ অবস্থায় চীন ও অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির ধীর গতি এবং চাহিদা কমার অজুহাতে জার্মানির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে দেশটির অর্থমন্ত্রী। এছাড়া 2015 সালের জন্য 1.7 এবং 2016 সালের জন্য 1.8% লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। পাশাপাশি স্থিতিশীল উন্নয়নের জন্য কিছু সমস্যা সমাধানের প্রয়োজন বলেও জানান অর্থমন্ত্রী। আমরা এখন অভিবাসী সংকট সমাধানের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখছি। তবে অর্থনীতির উন্নয়ন যে স্থবির হয়ে পড়েছে এজন্য জ্বালানি তেলের দরপতন মুদ্রার বিনিময় হারে অসামঞ্জস্য অনেকাংশে দায়ী। এ অবস্থায় আগামী বছর প্রবৃদ্ধির ধারায় ফিরতে ইসিবিকে ডিসেম্বরেই মুদ্রানীতিতে পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি সুদের হার কমিয়ে বন্ড বিক্রি কার্যক্রম বাড়িয়ে দেয়া। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। 2015 সালে 28টি দেশের সমন্বিত অঞ্চল ইউরোপীয় ইউনিয়নের প্রবৃদ্ধি হবে 1.9%। দাঁড়াবে 2% এবং 2017 সালে তা পৌঁছাবে 2.1%। এছাড়া চলতি বছর 18টি একক মুদ্রা ব্যবহারকারী অঞ্চল ইউরোজোনের প্রবৃদ্ধি হবে 6%। 2016 সালে তা হবে 1.8 এবং 2017 সালে তা পৌঁছাবে 1.9%। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছে ইউর পক্ষ থেকে জানানো হয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা পরিকল্পনা বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে এই অঞ্চলের অর্থনীতিতে।